আসসালামু আলাইকুম। আজ ৮ই মে ২০২৬ শুক্রবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতের পশ্চিমবঙ্গে গরুর মাংস নিয়ে তোলপাড়, তছনছ মুসলিমদের ব্যবসা প্রতিষ্ঠান। যশোর সীমান্তে উত্তেজনা, বিজিবির কড়া নজরদারি। ইরানের হামলায় হরমুজ থেকে পালালো মার্কিন জাহাজ। শুরুতেই ভারতের নির্বাচন পরবর্তী পরিস্থিতি। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে জেতার পর ব্যাপক সহিংসতা শুরু করেছে কট্টর হিন্দুত্ববাদী ও উগ্রবাদী দল বিজেপির কর্মী ও সমর্থকরা। তারা তৃণমূল কংগ্রেসের সমর্থকদের উপর নৃশংস হামলা এবং অফিসে ভাঙচুর করছেন। এর মধ্যে কলকাতার নিউ মার্কেটের গরুর মাংসের দোকানে হামলা হয়েছে। সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, নিউ মার্কেটের ঐতিহাসিক হগ মার্কেট এলাকায় বুলডোজার নিয়ে আসেন বিজেপির উগ্র কর্মীরা। তারা সেখানে থাকা তৃণমূল কংগ্রেসের অফিসটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেন। ওই সময় সেখানে থাকা মাংসের দোকানেও হামলা চালানো হয়। অথচ বিদেশে গরুর মাংস রফতানিতে ভারত দ্বিতীয়। মুসলিমদের হয়রানি করতেই বিজেপি মাংসের দোকানে হামলা চালায়। ব্যস্ত মার্কেটে এমন ভাঙচুর দেখে আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ীরা। তারা তখন দ্রুত তাদের দোকানের শাটার বন্ধ করে দেন। এমন পরিস্থিতিতে সেখানে বিশৃঙ্খলা দেখা দেয়। এরপর সেখানে পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। সেখানে বিজেপির কর্মী সমর্থকরা আর কোনো সহিংসতা না চালাতে পারেন, সেজন্য পুলিশের টহল বাড়ানো হয়েছে। ব্যস্ত মার্কেটে বিজেপির এমন সহিংসতার নিন্দা জানিয়েছেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রী। তিনি লিখেছেন, কলকাতার ঐতিহাসিক স্থাপনা এই নিউ মার্কেট। বাঙালিরা পরিবর্তনের মাঝে আনন্দ করছেন। পুলিশের উপস্থিতিতে মাংসের দোকানে হামলা হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী ডেরেক ও ব্রায়ন। তিনি এক্সে লিখেছেন, মধ্য কলকাতায় নিউ মার্কেটের কাছে পুলিশের অনুমতি নিয়ে বিজয় উল্লাসের অংশ হিসেবে মাংসের দোকান ভাঙার জন্য একটি বুলডোজার নিয়ে আসা হয়। কেন্দ্রীয় বাহিনী চেয়ে চেয়ে দেখেছে। বিজেপির উদ্দেশ্যে আমি বলছি, বিশ্বকে এসব চিত্র দেখতে দিন। এছাড়া কলকাতা থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তর পশ্চিমে নানুরে তৃণমূল কর্মী আবির শেখ নামে এক মুসলিম যুবককে বিজেপির সন্ত্রাসীরা মঙ্গলবার রাতে কুপিয়ে হত্যা করেছে। তার পরিবার এই হত্যাকাণ্ডের জন্য বিজেপি কর্মীদের দায়ী করেছে। তবে বিজেপি এই অভিযোগ প্রত্যাখ্যান করে এই হত্যাকাণ্ডের জন্য অভ্যন্তরীণ দ্বন্দ্ব দায়ী বলে দাবি করেছে। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। এই নির্বাচনে ২০৭টি আসন জিতেছে দলটি। অন্যদিকে মাত্র ৮০টি আসনে জয়লাভ করেছে রাজ্যটিতে দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস। ভারতীয় সংবাদ সংস্থা scroll.in এর বিশ্লেষণ বলছে, বিজেপির এমন জয়ের পেছনে রয়েছে বিশেষ ভোটার তালিকা সংশোধন SIR প্রক্রিয়ার এক চাঞ্চল্যকর প্রভাব। কলকাতার পাবলিক পলিসি গবেষণা প্রতিষ্ঠান সবর ইনস্টিটিউটের তথ্যের ভিত্তিতে করা বিশ্লেষণে দেখা যায়, বিজেপি যেসব আসনে জয়লাভ করেছে সেগুলোর মধ্যে ১০৫টি আসনেই দলটির জয়ের ব্যবধানের চেয়ে ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি। এই ১০৫টি আসনের মধ্যে ৮৬টি এমন আসন যেখানে বিজেপি এর আগে কখনো জেতেনি। পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা কার্যক্রম চালানো হয়। এই প্রক্রিয়ায় প্রায় ৯১ লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যা রাজ্যের মোট ভোটারের প্রায় ১২%। এদের মধ্যে অন্তত ২৭ লাখ ভোটারের ভাগ্য এখনো বিশেষ ট্রাইব্যুনালে বিচারাধীন। বিশ্লেষণ বলছে, কেবল জনমত নয়, SIR এর মাধ্যমে ভোটারের নাম মুছে যাওয়া তৃণমূলের পরাজয়ের বড় ভূমিকা রেখেছে। উদাহরণ হিসেবে বাঁকুড়া জেলার ইন্দাস আসনের কথা বলা হয়েছে। সেখানে গত ২০২৪-এর লোকসভা নির্বাচনেও তৃণমূল ৯,০০০ ভোটে এগিয়েছিল, কিন্তু সংশোধনী প্রক্রিয়ায় সেখান থেকে ৭,৫১৫ জন ভোটার বাদ পড়ার পর বিজেপি এবার মাত্র ৯০০ ভোটে আসনটি জিতে নিয়েছে। এবারের নির্বাচনে সবচেয়ে আলোচিত ছিল ভবানীপুর আসনটি। এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আসনটিতে শেষ পর্যন্ত ৫,১০৫ ভোটে জয়লাভ করেছেন শুভেন্দু। অথচ এই ভবানীপুর কেন্দ্র থেকেই ভোটার তালিকা সংশোধনের সময় ৫১,০০০-এরও বেশি নাম বাদ দেওয়া হয়েছিল। একই দৃশ্য মমতার মন্ত্রিসভায় থাকা আরও অন্তত ১০ সদস্যের। টানা ২০ বছর টালিগঞ্জ আসনে জেতা মন্ত্রী অরূপ বিশ্বাস এবার হেরেছেন
6,013 ভোটে। অথচ এই কেন্দ্রে নাম বাদ গেছে 37,889 জন ভোটারের। শশী পাঁজা, সিদ্দিকুল্লাহ চৌধুরী, মলয় ঘটক ও স্নেহাশিস চক্রবর্তীর মতো প্রভাবশালী মন্ত্রীদের হারের ব্যবধানের চেয়ে তাদের কেন্দ্রে ভোটার তালিকা থেকে বাদ পড়া নামের সংখ্যা ছিল অনেক বেশি। বিশ্লেষকরা বলছেন, ভোটার তালিকা থেকে বাদ পড়া এই বিশাল সংখ্যক মানুষের ভোটাধিকার থাকলে রাজ্যের নির্বাচনের ফলাফল অন্যরকম হতে পারত কিনা তা নিয়ে বিতর্কের অবকাশ থেকেই যাচ্ছে। এদিকে SIR এ বাদ পড়া ভোটারদের প্রায় 65% মুসলিম। অনেক বিশ্লেষকই বলছেন, বিজেপির জয়ের নেপথ্যে এই 65% ভোটারের অনুপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, কেননা এদের অধিকাংশই আবার তৃণমূল কংগ্রেসের সমর্থক বলে মনে করা হচ্ছে। ভারতের তামিলনাড়ুর বিধানসভায় সরকার গঠন নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নির্বাচনে সর্বোচ্চ আসনে জয় পাওয়া অভিনেতা লাপতি বিজয়ের দল তামিল লাগা ভেত্রি কাজাগাম টিভিকে কঠোর অবস্থান নিয়েছে। দলটির হুঁশিয়ারি, ডিএমকে বা AIADMK সরকার গঠনের দাবি জানালে টিভিকের নির্বাচিত 107 জন বিধায়ক একযোগে পদত্যাগ করবেন। টিভিকের পক্ষ থেকে বলা হয়েছে, তারা একক বৃহত্তম দল হিসেবে সরকার গঠনের সাংবিধানিক অধিকার রাখে। তবে গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার স্পষ্ট জানিয়েছেন, প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠ সমর্থনের প্রমাণ ছাড়া সরকার গঠনের অনুমতি দেওয়া হবে না। সরকার গড়তে 234 সদস্যের বিধানসভায় প্রয়োজন 118 আসন, যেখানে টিভিকে রয়েছে 107টি আসন। সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম NDTV বলছে, এই পরিস্থিতিতে ডিএমকে ও AIADMK এর মধ্যে সম্ভাব্য সমঝোতা নিয়ে জোর আলোচনা চলছে, যদিও দুই দলের কেউ আনুষ্ঠানিকভাবে জোটের কথা স্বীকার করেনি। তবে বিশ্লেষকরা বলছেন, নতুন নির্বাচন এড়াতে বিকল্প সরকার গঠনের পথ খোঁজা হচ্ছে। বৃহস্পতিবার ডিএমকে এর বৈঠকে দলীয় প্রধান MK স্ট্যালিনকে জরুরি রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। দলটি বলেছে, রাজ্যে স্থিতিশীল সরকার নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। একই সঙ্গে সব বিধায়ককে চেন্নাইয়ে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে AIADMK নেতা এডাপ্পাড্ডি কে পলানিস্বামী দলীয় বৈঠকে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে তারা পর্যবেক্ষণমূলক অবস্থানে রয়েছে। টিভিকের সঙ্গে কোনো রাজনৈতিক সমঝোতা হয়নি বলেও তিনি স্পষ্ট করেন। অন্যদিকে টিভিকে দাবি করেছে, যদি অন্য কোনো জোট সরকার গঠনের চেষ্টা করে তাহলে তাদের নির্বাচিত 107 জন বিধায়ক পদত্যাগ করতে পারেন। দলটির নেতাদের মতে, জনরায়কে উপেক্ষা করে সরকার গঠন করা হলে তা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী হবে। এই পরিস্থিতিতে বামপন্থী দল ও কয়েকটি আঞ্চলিক দল টিভিকের প্রতি সমর্থন জানিয়েছে। ভারতীয় কমিউনিস্ট পার্টি বলেছে, একক বৃহত্তম দলকে প্রথমে সরকার গঠনের সুযোগ দেওয়া উচিত। একই মত দিয়েছেন থোল থিরুমাভালাভান। তার মতে, আস্থা ভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা যাচাই করাই সাংবিধানিক প্রক্রিয়া। এবার দেশের খবর। যশোরের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ BGB। বৃহস্পতিবার সকাল থেকে সীমান্ত জুড়ে বাড়তি টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন যশোর 49 BGB ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান। তিনি বলেন, সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান ও অন্যান্য অপরাধ ঠেকাতে BGB সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। BGB জানায়, পশ্চিমবঙ্গের নির্বাচন পরবর্তী পরিস্থিতির কারণে সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। কেউ যেন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেজন্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। যশোরের রঘুনাথপুর, শিকারপুর, সাদিপুর, ঘিবা, পুটোখালী, 5 ভুলট ও গোগা এলাকায় টহল আরো বাড়ানো হয়েছে। যশোর 49 ও খুলনা 21 BGB ব্যাটালিয়নের আওতায় থাকা প্রায় 102 কিলোমিটার সীমান্ত এলাকায় নিয়মিত নজরদারি চলছে বলে জানান এই BGB কর্মকর্তা। লেফটেন্যান্ট কর্নেল সাইফুল আলম খান সীমান্ত এলাকার মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান। কোনো সন্দেহজনক কিছু দেখলে BGBকে জানাতে বলা হয়েছে। এবার ইরান প্রসঙ্গ। হরমুজ প্রণালীতে বৃহৎ পরিসরে যৌথ সামরিক অভিযান চালিয়ে মার্কিন নৌবাহিনীর 3টি ডেস্ট্রয়ারকে পিছু হটতে বাধ্য করার দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। বৃহস্পতিবার সন্ধ্যায় পরিচালিত এই অভিযানে মার্কিন যুদ্ধ জাহাজগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে IRGC নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, একটি ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার প্রতিবাদে এবং বারবার সতর্কবার্তা উপেক্ষা করে প্রণালীতে যুদ্ধ জাহাজ নিয়ে অগ্রসর হওয়ায় এই
পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে উত্তপ্ত হয়ে ওঠা এই নৌপথ থেকে মার্কিন জাহাজগুলো দ্রুত প্রস্থান করতে বাধ্য হয়। আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনীর দুটি উস্কানিমূলক কাজের প্রতিক্রিয়া হিসেবে এই অভিযান শুরু করা হয়। প্রথমত, মার্কিন বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে জাস্ক বন্দরের কাছে একটি ইরানি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালায়। দ্বিতীয়ত, তেহরানের পক্ষ থেকে স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মার্কিন নৌবাহিনীর 3টি ডেস্ট্রয়ার হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হতে থাকে। এই দুই ঘটনার প্রেক্ষাপটে ইরান অত্যন্ত নিখুঁত এবং বিস্তৃত এক যৌথ অভিযান পরিচালনা করে। এই অভিযানে জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং শক্তিশালী ধ্বংসাত্মক ড্রোন ব্যবহার করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, ইরানি বাহিনী সরাসরি শত্রু যুদ্ধ জাহাজগুলোকে লক্ষ্য করে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরকবাহী অস্ত্র নিক্ষেপ করেছে। ইরানের গোয়েন্দা পর্যবেক্ষণে মার্কিন সামরিক সম্পদগুলোর মারাত্মক ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইরানি কমান্ডারের দাবি, ভয়াবহ এবং নিখুঁত আগুনের মুখে টিকতে না পেরে 3টি আক্রমণকারী মার্কিন জাহাজ অবিলম্বে হরমুজ প্রণালী এলাকা ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনার মধ্য দিয়ে ইরান আবারও প্রমাণ করেছে তাদের পানিসীমায় যে কোনো ধরনের অনধিকার প্রবেশ বা আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে তারা দ্বিধা বোধ করবে না। যুক্তরাষ্ট্রের অপারেশন ফ্রিডম উদ্যোগ ঘিরে নতুন অগ্রগতির দাবি উঠেছে। পারস্য উপসাগরের হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে পরিচালিত এই অভিযানের জন্য সৌদি আরব ও কুয়েত মার্কিন সামরিক বাহিনীর জন্য তাদের ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের উপর থেকে বিধিনিষেধ তুলে নিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের দৈনিক দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। মার্কিন ও সৌদি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, এই সিদ্ধান্তের ফলে হরমুজ প্রণালীতে পুনরায় অভিযান চালানোর পথ খুলে গেছে। এর আগে মাত্র 36 ঘন্টা চলার পর এই অভিযান স্থগিত করেছিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন চলতি সপ্তাহেই পুনরায় অভিযান শুরু করার বিভিন্ন বিকল্প পর্যালোচনা করেছে, যাতে ওই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিশ্চিত করা যায়। এর আগে 4 মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, নিরপেক্ষ দেশের আটকে পড়া জাহাজগুলোকে হরমুজ প্রণালী পার হতে সহায়তা করতে প্রজেক্ট ফ্রিডম হাতে নেওয়া হয়। পরে হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেন, ইরানের কারণে হরমুজ প্রণালীতে আটকে পড়া প্রায় 87টি দেশের আনুমানিক 23,000 নাগরিককে উদ্ধারে অপারেশন ফ্রিডম চালু করা হয়েছে। তবে 6 মে ট্রাম্প প্রশাসন হঠাৎ করেই এই প্রকল্প সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেয়। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের বরাতে জানা যায়, ট্রাম্পের এই উদ্যোগ উপসাগরীয় দেশগুলোকে বিস্মিত করেছে। সৌদি আরবের পক্ষ থেকে নাকি জানানো হয়েছিল, তারা যুক্তরাষ্ট্রকে প্রিন্স সুলতান বিমান ঘাঁটি বা দেশের আকাশসীমা ব্যবহার করতে দেবে না। সূত্রগুলো আরো দাবি করে, ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বৈঠকেও কোনো সমঝোতা হয়নি, যার পরপরই অপারেশনটি স্থগিত করা হয়। অন্যদিকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা দাবি করেছেন, আঞ্চলিক মিত্রদের আগে থেকেই বিষয়টি জানানো হয়েছিল। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই আবারও সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে বলে জানিয়েছে আবুধাবি। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবেলায় বর্তমানে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। এর কয়েক ঘন্টা আগেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে, যা মধ্যপ্রাচ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা তৈরি করেছে। এর আগে সোমবার ও মঙ্গলবারও আমিরাতে হামলার ঘটনা ঘটে। আবুধাবির দাবি, ওই হামলাগুলোর পেছনেও ইরানের সম্পৃক্ততা ছিল। বিশেষ করে ফুজাইরাহ আমিরাতের একটি তেল স্থাপনায় হামলায় অন্তত 3 জন আহত হন। এবার খুব জরুরি 1 মিনিট, জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মালিক। খুব জরুরি 1 মিনিটে আপনাকে আমন্ত্রণ। ভুল থেকে কিভাবে দূরে থাকবেন? অনেকে জানতে চান যে আর ভুল করতে চাই না, পরামর্শ কি? ভুল থেকে দূরে থাকার উপায় হচ্ছে বিগত সময়ে আপনি যে ভুলগুলো করেছেন সেগুলো মনে করা, এবং সেই সব ভুলের কারণে আপনি কি প্রায়শ্চিত্ত করেছেন, কি ক্ষতি হয়েছে, সেগুলোকেও চিন্তা করে সামনে রাখা। তাহলে দেখবেন ওই সব পুরনো ভুল আর নতুন করে হবে না। আর অন্যদিকে নতুন ভুল যেন না করেন সেই জন্যে কোনো কাজের আগে বারবার পর্যালোচনা করা। আপনি যদি কোনো অপরাধের মধ্যে ডুবে থাকেন বা কোনো অপরাধের অভ্যাস আপনার মধ্যে থাকে, তাহলে আপনি ধীরে ধীরে চেষ্টা করুন সেই অপরাধের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর।
এবার দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা 10% বৈশ্বিক শুল্ক বাতিল করেছেন মার্কিন বাণিজ্য আদালত। আদালত বলেছে 1970-এর দশকের একটি বাণিজ্য আইন ব্যবহার করে এই ধরনের ব্যাপক শুল্ক আরোপের যৌক্তিকতা নেই। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইউনাইটেড স্টেটস অব ইন্টারন্যাশনাল ট্রেড ক্ষুদ্র ব্যবসায়ীদের করা এক মামলায় এই রায় দেয়। গত 24 ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া শুল্কের বিরুদ্ধে ব্যবসায়ীরা আদালতে চ্যালেঞ্জ জানিয়েছিল। 2-1 ভোটের ব্যবধানে দেওয়া রায়ে আদালত শুল্ক আরোপের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করেন। তবে ভিন্ন মত দেওয়া একজন বিচারক মন্তব্য করেন, এই পর্যায়ে বাদীপক্ষকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা সময়ের আগে হয়ে যেতে পারে। মামলায় ক্ষুদ্র ব্যবসায়ীরা দাবি করেন, নতুন এই শুল্ক মূলত মার্কিন সুপ্রিম কোর্টের আগের এক ঐতিহাসিক সিদ্ধান্তকে পাশ কাটানোর চেষ্টা। এর আগে ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্টের আওতায় 2025 সালে ট্রাম্প প্রশাসনের আরোপ করা আরেক দফা শুল্ক বাতিল করেছিলেন সুপ্রিম কোর্ট। আদালতের দাবি, ট্রাম্প প্রশাসন যে ধরনের বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করেছে তা মোকাবেলায় এই আইন প্রয়োগ উপযুক্ত ছিল না। দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।